স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ সদ্য উঠেছো, অর্থাৎ থার্ড সেমিস্টার দেবে, তোমাদের জন্য প্রথম যে চ্যাপ্টার জিও টেকটনিক সেটা আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব জিওমরফিক প্রসেস। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের পর সেখান থেকে সমস্ত ধরনের এমসিকিউ, যেটা সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ সেটা বাদ দিয়েও শূন্যস্থান পূরণ, বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো, বিবৃতিমূলক, অ্যাজারশন রিজনিং টাইপ, চিত্রভিত্তিক প্রশ্ন, মানে সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করছি। তাই অবশ্যই একটা ক্লাসও মিস করবে না, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে দ্বিতীয় ইউনিট, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ইউনিট 2, ভূমিরূপগত প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস। এই জিওমরফিক প্রসেস আমরা জানি, জিওমরফিক প্রসেস হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, সেই ভূমিরূপ গঠনের জন্য বহির্জাত প্রক্রিয়াও কাজ করে, অন্তর্জাত প্রক্রিয়াও কাজ করে। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যেগুলোর কাজ আমরা দেখতে পাচ্ছি, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই সমস্তগুলো। অন্তর্জাত প্রক্রিয়া যেগুলো, সেগুলো ধরো ভূ আলোড়ন, অগ্নি উৎপাত, যার ফলে ভাঁজ, চ্যুতি, এই সমস্ত সৃষ্টি হয়। তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে বহির্জাত প্রক্রিয়া কোনগুলো। বহির্জাত প্রক্রিয়া সবসময় ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল হবে। এর মধ্যে তোমরা নদী, হিমবাহ, বায়ুর কাজ 9-10-এর সময় পড়ে এসেছো, আবহবিকার 9-এ পড়েছো, বাকি কাজগুলো 10-এ পড়েছো, মানে মাধ্যমিকে এগুলো কমপ্লিট হয়েছে। আবারও কিন্তু তোমরা হিমবাহ সৃষ্ট ভূমিরূপ পড়বে, মানে এটা রিপিট হচ্ছে। এখান থেকে আশা করবো যা যা এমসিকিউ আসবে সমস্ত পাবে। তবে তোমাদের কাছে নূতন যেটা, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের শুধু সংজ্ঞা পড়েছিলে, আজকে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ করাবো, এবং সমস্ত শ্রেণীবিভাগটা হয়তো কমপ্লিট হবে না, তারপরের ক্লাসে ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ। ভৌমজলের কাজটা একদম ডিটেল পড়তে হবে, তার মধ্যে ক্ষয়জাত ভূমিরূপ, সিঙ্কহোল, ডোলাইন, উভালা, পুলজি, সমস্ত কিছু ভূমিরূপ, এবং সঞ্চয়জাত ভূমিরূপ, তার মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ যেগুলো আছে সমস্তগুলো এক এক করে আলোচনা হবে। তো প্রথমে আমরা দেখে নেব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূমিরূপের সৃষ্টি ও বিকাশ যে সকল শক্তির দ্বারা সংগঠিত হয় তাদের ভূমিরূপ গঠনকারী শক্তি বলে। তাহলে ভূমিরূপের গঠন কিন্তু, যদি ভূমিরূপ গঠনকারী শক্তি বলে, তার মধ্যে অন্তর্জাতও পড়ছে, বহির্জাতও পড়ছে। তার মধ্যে যেগুলো ভূপৃষ্ঠের ওপর কার্যকরী হয়ে ভূমিরূপের গঠন ও বিবর্তনে সাহায্য করে তাদেরকে বলে বহির্জাত শক্তি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ। এখানে বহির্জাত প্রক্রিয়া কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। বহির্জাত প্রক্রিয়া একটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, ধীরে ধীরে কাজ করে। অন্তর্জাত প্রক্রিয়া ভূ আলোড়ন, হঠাৎ করে কাঁপিয়ে দিবে, একটা নগর পুরো ধ্বংস হয়ে যেতে পারে, বনভূমি মাটির তলায় চলে যেতে পারে আকস্মিক ভাবে। কিন্তু সেখানে বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে, ধীরে ধীরে নদী কাজ করে, ধীরে ধীরে হিমবাহ কাজ করে, ধীর প্রক্রিয়া। বহির্জাত শক্তির প্রধান উৎস কিন্তু সূর্য। অর্থাৎ আমরা যদি দেখি আবহবিকার, আবহবিকারে যে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে তার মূল কারণ হচ্ছে সূর্য। এই একটা দুটো পয়েন্ট পড়বে, বেশি পয়েন্ট পড়ার দরকার নেই, কারণ বহির্জাত শক্তির যে বৈশিষ্ট্য এরকম ভাবে তো তোমাদের কোনো কোশ্চেন আসবে না। তোমাদের যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে সবই এমসিকিউ টাইপের। আমি আলোচনা প্রসঙ্গে সমস্ত কিছু এক এক করে তোমাদেরকে বলে যাব। এবার যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াশিং শুধুমাত্র সংজ্ঞাটা পড়েছিলে। পুঞ্জিত ক্ষয় আসলে কি, পাহাড়ের ঢাল ভরার পর যখন শিলা, নুড়ি, বালি, পাথর, কাঁকর মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসতে থাকে তখন তাকে বলে পুঞ্জিত ক্ষয়। এখানে এই যে তোমাদেরকে বলছিলাম সিম্পল বা বেসিক টাইপ কোশ্চেন ছাড়াও বিবৃতি বা কারণ ব্যাখ্যা কোশ্চেন থাকতে পারে। এখানে শিলা ও মাটির ভূমির ঢাল বরাবর পতন হলেই তাকে পুঞ্জিত ক্ষয় বলা যায় না। কেন বলা যায় না, তার ব্যাখ্যা কি, না কেবলমাত্র অভিকর্ষজ বলের প্রভাবে শিলা ও মাটির পতনকে পুঞ্জিত ক্ষয় বলে। তাহলে পুঞ্জিত ক্ষয় শিলা ও মাটির যে স্তূপ তাকে ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসতে হবে। মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসতে হবে। এইখানে যে কে গিলবার্ট, পিং, ডেভিস, লেস্টার কিং অনেকেই পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা দিয়েছেন। এটা সামান্য এই সংজ্ঞা তোমাদেরকে বলি, সংজ্ঞাও তোমাদের কিছু লিখতে হবে না, কিন্তু বিষয়গুলো জানবে যে এখানে অভিকর্ষজ বল প্রধান ভূমিকা নেয়। অভিকর্ষজ বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ অপেক্ষাকৃত শুষ্ক অবস্থায় শিথিল শিলাস্তূপ, শিলাখণ্ড, রেগোলিথ, মাটি, অবস্কর যখন নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলে পুঞ্জিত ক্ষয়।
এখানে তোমাদেরকে একটু পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগটা দেখাবো। এত কিছু বৈশিষ্ট্য কিচ্ছু লাগবে না। পুঞ্জিত ক্ষয়ের যদি শ্রেণী বিভাগ দেখি তাহলে এইটা দেখো পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ। পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগে প্রথম হচ্ছে প্রবাহ। প্রবাহের মধ্যে আছে ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ। ধীর প্রবাহের মধ্যে আছে বিসর্পণ, আর একটা হচ্ছে হিম বিসর্পণ। দ্রুত প্রবাহের মধ্যে আছে স্বাভাবিক প্রবাহ, সম্প্রপাত এবং লাহার। এইগুলো একটু একটু করে সমস্ত যে পড়তে হবে তা নয়, কিন্তু একদম ধারণাটা স্বচ্ছ থাকা দরকার। ধীর প্রবাহ, ধীর প্রবাহ বছরে মাত্র 10 মিটার বা তার কম যখন সরে আসছে তখন সেটা ধীর প্রবাহ। এই ধীর প্রবাহের ভাগ হচ্ছে বিসর্পণ। বৃষ্টির জল মিশ্রিত অবস্থায় অভিকর্ষজ বলের প্রভাবে ভূপদার্থে ধীরে ধীরে নেমে আসা, সেটা হচ্ছে বিসর্পণ। বিসর্পণ, এখানে যে ধীর প্রবাহ তার একটা ভাগ বিসর্পণ, আরেকটা ভাগ হচ্ছে হিম বিসর্পণ অর্থাৎ আইস ক্রিপ। আইস ক্রিপ কি, এরকম ভাবে কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে। বরফ গলা জলের সাথে মিশ্রিত ভূপদার্থের ধীর প্রবাহকে হিম বিসর্পণ বলে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সলিফ্লাকশন। সলিফ্লাকশন কি, এটা কিন্তু এমসিকিউ এর বিভিন্ন টাইপে তোমাদেরকে দিতে পারে। সলিফ্লাকশন হচ্ছে বরফ গলা জলের সাথে মিশ্রিত পদার্থ 2 ডিগ্রি বা 5 ডিগ্রি ভূমিঢালে অভিকর্ষজ বলের প্রভাবে বছরে 30 থেকে 60 সেমি হারে নেমে এলে তাকে বলে সলিফ্লাকশন। তাহলে আমাদের ধীর প্রবাহ এতক্ষণ হলো, এখানে ছবি দিয়ে দেখানো আছে, তোমরা ব্যাপারগুলো বুঝে পড়বে। অনেক সময় এমসিকিউ মুখস্থ করো, এমসিকিউ মুখস্থ করলে হয় না, তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তার জন্য যে পুরো বই, আমি কিন্তু তোমাদেরকে বেশ কিছু পোর্শন ছেড়ে ছেড়ে পড়াচ্ছি, অন্তত পক্ষে যেটুকু পড়াচ্ছি সেইগুলোর মধ্যে তোমরা আবার সাজেস্টিভ ওয়েতে যে আমি এখানটা পড়বো এখানটা পড়বো না, এইরকম করবে না। এই জিনিসগুলো অন্তত পক্ষে দেখতে থাকো পুরোটা। দ্রুত প্রবাহ, ধীর প্রবাহ হলো দ্রুত প্রবাহ কিনা বছরে 10 মিটারের অধিক যখন প্রবাহ হচ্ছে বা অধিক সরে যাচ্ছে তখন তাকে বলছে দ্রুত প্রবাহ। দ্রুত প্রবাহের মধ্যে আছে নর্মাল ফ্লো বা স্বাভাবিক প্রবাহ, যেটা বছরে 10 মিটার থেকে 500 মিটার হারে সরে আসে। এরপরে স্বাভাবিক প্রবাহের ভাগ মাটি প্রবাহ বা ভূমি প্রবাহ। মাটি প্রবাহ বা ভূমি প্রবাহ, কর্দম প্রবাহ বা কাদা প্রবাহ। এই যে মাটি প্রবাহ বা ভূমি প্রবাহ, আর্থ ফ্লো এতটা গুরুত্বপূর্ণ নয়। 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি ভূমি ঢালে কর্দম কণা সদৃশ শুষ্ক ভূপদার্থ যখন 100 থেকে 400 মিটার প্রতি বছরে অভিকর্ষজ বলের প্রবাহে নেমে আসে। কর্দম প্রবাহটা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাড ফ্লো। 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি ভূমি ঢালে জল মিশ্রিত মাটি তথা কাদা 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 4.2 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে পড়বে, সেটা হচ্ছে সম্প্রপাত। ভূপদার্থ প্রবাহের হার যখন বছরে 500 মিটারের অধিক অর্থাৎ 1 কিলোমিটারের অর্ধেক এতটা হয় তখন তাকে বলে সম্প্রপাত। এই সম্প্রপাতের ভাগ হচ্ছে অবস্কর সম্প্রপাত অর্থাৎ ডেভিস অ্যাভালেঞ্চ। এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। বিভিন্ন ধরনের ভূপদার্থকে একত্রে অবস্কর বলে। জলসিক্ত অবস্কর 500 মিটার পার বছরের অধিক বেগে 10 ডিগ্রির বেশি ঢালে অভিকর্ষজ বলের প্রবাহে প্রবাহিত হলে তখন তাকে অবস্কর সম্প্রপাত বলে। শিলা সম্প্রপাত রক অ্যাভালেঞ্চ। জলসিক্ত শিলা 500 মিটার প্রতি বছরে 500 মিটারের অধিক বেগে অভিকর্ষজ বলের প্রভাবে 10 ডিগ্রির বেশি ঢালে অভিকর্ষজ বলের প্রভাবে যখন নেমে আসে তখন তাকে বলে শিলা সম্প্রপাত। এরপরে লাস্ট যে ভাগটা বলবো সেটা হচ্ছে লাহার। লাভাজাত কাদা যখন অভিকর্ষজ বলের প্রভাবে 500 মিটারের বেশি পার ইয়ার বছরে 500 মিটারের বেশি গতিবেগের ঢাল বরাবর নেমে আসে তখন তাকে বলে লাহার। তাহলে এই ভাগগুলো করবে। পরের ক্লাসে আমি কিন্তু ভূমিধস এবং তার ভাগগুলো করাবো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ভালোভাবে ফলো করবে।